আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে খুবই আকর্ষণীয় গল্প আপনাদের শেয়ার করব। চলুন শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, তার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই এত কষ্ট করে গল্পটি আপনাদের জন্য নিয়ে আসছি, আপনারা এই গল্পটি সম্পূর্ণ শুনবেন, তাহলে খুবই খুবই মজা পাবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিন আর শেয়ার করে আরো আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের সেই মজার আকর্ষণীয় গল্পটি। আমার নাম শোভা। আমার হাজবেন্ড ডিফেন্সে চাকরি করত। উনি পোস্টিং ছিল চিটাগাং। আর আমি ধনের দুলালি। আমার বাবা মা খুবই অর্থবর্তী মানুষ ছিল তারা। তাদের আমি একটাই মেয়ে। তো আমাকে আসলে তারা কলেজ লাইফ থেকে বিয়ে শাদী দিয়ে দিল। আমার হাজবেন্ড ডিফেন্সে চাকরি করত। সে নতুন অবস্থায় কিছুদিন এসে ছুটিতে আমার সঙ্গে 1 মাস থেকে গেছে। তারপরে আর ওই যে গেছে, আর খবর নাই। তো এভাবে চলতে চলতে আমার একটা কন্যা সন্তান হলো। তো সেই সন্তানকে লালন পালন করে যাই হোক বড় করলাম। স্কুলে পড়লো, কলেজে পড়লো। তারপরে পড়তে পড়তে সে নিজেই সবকিছু চালিয়ে নিতে পারে, এরকম আর কি বোঝার মতো তার বয়স হলো, বা মানুষের চোখে পড়ে গেল, মানে বিয়ে দেওয়ার মতো তার একটা বয়স আসলো। তখন সে নিজেই করতে পারে, চলতে পারে, এরকম একটা সময় আসলো। আর আমিও দেখতে শুনতে ভারী সুন্দরী ছিলাম, খুবই স্মার্ট। হ্যাঁ, খুবই বাবা মার একটা আদরের মেয়ে ছিলাম আমি। তো আমারও ভাবমূর্তিটা, মেয়ে এবং মা আমরা যদি দুজন একসঙ্গে রাস্তায় বেরোতাম, তো রাস্তার মানুষ বা আশেপাশে মানুষ ভাবতো যে হয়তো এরা মানে দুইটা বোন। কিন্তু আসলে তো তা না বন্ধুরা। আমার মেয়ে আর আমাকে প্রায়ই দেখতে একই রকম, একই বয়সী লাগতো। এটা একটা মজার ব্যাপার না? তারপরেও আমার মেয়ের হঠাৎ কলেজ লাইফে মানে বয়ফ্রেন্ড জুটে গেল। তো তার নাম হচ্ছে অনেক। তো অনেক ছেলেটা মাঝে মধ্যে আমার বাসাতে আসতো। তো এসে আমার মেয়ের মানে যে রুমে মেয়ে লেখাপড়া করে পড়তে বসে ওই রুমে এসে আড্ডা মাড্ডা মারতো। আমি কিছুদিন ভালোই ভাবতাম। তো হঠাৎ একদিন মানে সন্ধ্যার পরে আসছে, এসে বলতেছে, আমাকে বলতেছে যে আন্টি, আমি ওর কাছে আসছি একটা প্রশ্নের অ্যান্সার নিতে, আর একটা বই নিতে আসছি। তো আমি বললাম যে এটা তো তুই মাঝে মধ্যে আসো, তো আজকে আবার নতুন করে আমাকে বলছো কেন বাবা? তো অনেক বলছে যে না, তাই বলছি আর কি। তো যাই হোক, ওকে চা নাস্তা খাইতে দিলাম, তারপরে ও আমার মেয়ের রুমে আসলে, ওকে বিশ্বাস করে মিশতে দিয়েছিলাম আমার মেয়ের সঙ্গে। তো আমার মেয়ে ওর সঙ্গে যাই হোক, ওরও একটা ভালো ক্যারেক্টার, ভালো পরিচয় দিল যে ছেলেটা ভালো, আম্মু তুমি ওকে কোনো কিছু মাইন্ড করো না, আমার সঙ্গে একটু মেশার সুযোগ দিও। তা আমি যাই হোক কিছু মনে করি না। আর আমার হাজবেন্ড তো বাসা থাকেই না, সে তো ওই যে চিটাগাং তার পোস্টিং, সে ওখানে থাকে, ডিফেন্সে চাকরি করে। তার তো ওই ছুটি ছাড়া তো আর সে আসে না। তো যাই হোক, তারপরে আহ একদিন দেখি ও এই সন্ধ্যার পরে সে অনেক আসলো, আসার পরে যাই হোক দুজন হাসাহাসি করতেছে, করতে করতে এক পর্যায়ে দেখি চুপচাপ, কোনো আওয়াজ নেই। কি ব্যাপার, আমি ভাবতেছি ওই ঘরে কোনো আওয়াজ নেই, অনেক আসলো, ঘটনাটা কি? লাইটটা জ্বলতেছে, জানালার পর্দা ফেলানো আছে কিন্তু জানালাটা বন্ধ করে নাই, দরজাটা লাগিয়ে দিয়েছে ভিতর থেকে। তো এখন আমি পর্দাটা একটু সরিয়ে উঁকি মেরে দেখি। কি আর বলবো বন্ধুরা, মানে মেয়ে পাহাড়ের মতো, আমার মতোই তো সে স্বাস্থ্যবান মেয়ে, মানে সে ওর সঙ্গে দারুণ ভাবে লিপ্ত হয়ে খুবই মানে ইয়ে করতেছে, খুব একেবারে। ওইটা দেখে না মানে আমার খুবই খারাপ লাগতেছিল, বা ভিতরে একটা চাহিদাও জাগলো যে কি ব্যাপার। আমার হাজবেন্ড থাকে হচ্ছে চিটাগং, সে কতদিন বাদে বাদে আসে, আর এদিকে আমার মেয়ে মানে তার কোনো অভাবে নেই, দারুণ একটা মানুষ জুটিয়ে নিয়েছে আর খুব করে সে চালাচ্ছে। তো যাই হোক, মানে মেয়ের ওইটা দেখলাম, আর অনেক তাকেও বেশ, ওইটা দেখে আমি অনেককে খুবই পারদর্শী ভাবলাম যে হ্যাঁ, অনেক মনে মনে ভাবলাম সে অনেককে দিয়েই হবে, কারণ অনেক যেভাবে আমার মেয়েটার সঙ্গে, মানে এটা দেখে আমি আসলে অবাক হয়ে গেলাম। এত সুন্দরভাবে ওরা
আমার হাজবেন্ড ওই কোথায় পড়ে আছে, কবে আসবে। তো আমি ওদের ডিস্টার্ব করলাম না। যাই হোক, মনে মনে ভাবলাম যে আমি আমার মেয়েকে শাসন বারণ যেটাই করি পরে করব। ওদের যদি বুঝতে দিই যে এটা আমি টের পেয়ে গেছি, তাহলে কালকে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব আসবে আমার মেয়ের। তো এইটা আসলে ওদের কিছু না বুঝতে আমি চুপি চুপি বাইরে থেকে জানালার ফাঁক দিয়ে ওটা দেখে আমি একটু আনন্দ বা মজা নিচ্ছিলাম যে দারুণ ভাবে সে ও ইয়া করতেছে। হ্যাঁ, দুইজনেই আনন্দ আত্মহারা। তো ওদের ওইটা দেখে যাই হোক আমি আর খুব ভালো লাগলো। তো আমি মনে মনে টার্গেট করলাম যে অনেক তো আমার মেয়ের বয়ফ্রেন্ড, তাহলে অনেককে যদি ম্যানেজ করে একটু আমার বিষয়ে অগ্রসর করায় নিতাম, আমারও হয়তো মেয়েও খুশি থাকতো, মেয়েরও হতো, বা অনেকেরও এই বাড়িতে আরো আসার লাইসেন্সটা ভালোভাবে হতো। এইটা এরকম একটা সিদ্ধান্ত মনে মনে নিয়েই বসলাম। তো যাই হোক, অনেক তারপর থেকে আসলেই মেয়ে যতটুকু মাখামাখি বা গল্প গুজব ওর সঙ্গে ফ্রি মাইন্ডে লেখাপড়ার বিষয় হোক আর যে বিষয় হোক কথা বলতো, তার চেয়ে বেশি আমি অনেককে আমার কাছে ডাকতাম যে বাবা তুমি আমার রুমে আসো, টিভি দেখো, বসো। এই গল্প গুজব নানান বিষয় নিয়ে হাসাহাসি করতে করতে অনেককে যাই হোক আমি একটু কাছে ভেড়ানোর চেষ্টা করলাম। তো অনেক ইদানিং কালে খেয়াল করতে লাগলাম যে আমার মেয়ের কাছে না এসে আমাকে বলে আন্টি ভালো আছেন, কোথায় আপনি, আমাকে খুঁজে বের করে ও আমার রুমে বসে আমার সঙ্গে যা গল্প গুজব করতো, হাসাহাসি করতো। এভাবে করতে করতে অনেকের সঙ্গে আমি একটু ফ্রি হয়ে গেলাম। আমি মাঝে মাঝে ওকে কিছু কঠিন কথাগুলো সহজ ভাবে বলে ফেলতাম। তো ও একটু লজ্জা লজ্জা ভাব দেখতাম, তারপরে ও যেন এটা সহজ ভাবে নিত। আর আমি তো ওর চারিত্রিক সম্পর্কে জেনেই গেছি যে ও আসলে কোন টাইপের। ওকে যদি একটাবার লজ্জা ভাঙানো যায় তাহলে আর কোনো সমস্যাই থাকবে না, আমার জন্য একদম সহজ হয়ে যাবে। তা আমি এইভাবে চেষ্টা করতে করতে এক পর্যায়ে দেখি যে ও আসলে আমার প্রতি কেমন যেন একটু তাকানো বা কথাবার্তায় একটু এলোপাথারি আস্তে আস্তে এগুচ্ছে বা চেষ্টা করতেছে আমার সঙ্গে এইভাবে মেশার জন্য। তো যাই হোক, তারপরে অনেককে বললাম যে অনেক, আমার মেয়ে যখন কলেজে থাকবে তখন তুমি চুপি চুপি বাবা আমার বাসায় একটু আসো তো। তো বলতেছে কেন আন্টি, কিছু বলবেন আপনি? তাই বললাম যে হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা, প্রাইভেট কথা আছে যেটা আসলে আমার মেয়ে থাকলে আমি তোমাকে বলতে পারছি না। আমার মেয়ে যখন কলেজে থাকবে ঠিক এই টাইমে আমি যদি তোমাকে ফোন করি, তাহলে তুমি আমার বাসাতে এসে আমার সঙ্গে একটু দেখা করবে, একটু চা নাস্তা খেয়ে যাবা, আর তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। তো অনেক বললো যে ঠিক আছে আন্টি, আমি আগামী কালকেই আসি, আপনি আমাকে একটু ফ্রি হয়ে ফোন দিন। হ্যাঁ। তো আমি পরের দিন ঠিক দুপুরবেলা আমি ফোন করছি। তো অনেক সোজা আমার কথা মতো চলে আসলো বাসাতে, এসে বলতেছে যে আন্টি ভালো আছেন? আমি হ্যাঁ ভালো আছি, তুমি বসো বাবা, তো আমি তোমাকে দুপুরের খানা দিই। তো বলছে না আন্টি, আমি বাসার থেকে খেয়ে আসছি। আপনি কি জন্য একটা বলতে চাইছেন, এই জন্য আমি একটু আমার মাথার মধ্যে টেনশন কাজ করতে চাই, একটু বলুন না। তো তখন আমি বললাম যে দেখো অনেক, তুমি আসলে ইদানিং আমার মেয়ের সঙ্গে যেভাবে চলাফেরা করছো বা ওর সঙ্গে এভাবে অত প্রতব ভাবে মেলামেশা করছো, সেটা আসলে আমি সবই আড়াল থেকে দেখছি। তো বলছে না না, আমি কি 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 এমন করছি আন্টি, আপনি এই সমস্ত কি বলছেন, অসম্ভব, আপনি কি কোনো কিছু মাইন্ড করছেন? তাই বললাম যে না, হ্যাঁ, কোনো কিছুই মাইন্ড করিনি বাবা। তবে এই গত পরশুদিন সন্ধ্যার পর যে তুমি আসছিলা, তুমি আমার মেয়ের সঙ্গে যে রুমের মধ্যে যেটা যাই হোক তোমরা যেটা করলা, আমি এটা জানালার ফাঁক দিয়ে আড়াল থেকে সব দেখছি বাবা। তো তখন অনেকের মুখটা একটু ছোট হয়ে গেল, কালো হয়ে গেল, আর মাথাটা নিচু করে বলতেছে আন্টি, এইটা আসলে আপনি দেখে ফেলছেন, দেখে যখন ফেলছেন দেখেই ফেলছেন, তাহলে আপনার কাছে আমি জোরহাত করে ক্ষমা চাইছি, আপনি আমাকে ভুল বুঝবেন না, ক্ষমা করে দিবেন। আর অদূর ভবিষ্যতে যদি আপনার মেয়ের বিয়ে শাদী দেন কোথাও, আমাকে যদি সুযোগ্য পাত্র বলে মনে হয়, না হয় আমার সঙ্গেই আপনার মেয়েকে দেবেন। তো আমি তখন বললাম যে হ্যাঁ, তুমিও যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা তোমার ফ্যামিলিও ভালো, সেটা পরেরটা নয় পরে দেখা যাবে। তো এখন যে কাজে আসলে আমি তোমাকে ডাকছি, তো তুমি এটার কি করবা? তখন অনেক বলছে যেমন আন্টি, আমি আপনার কথা ঠিক বুঝলাম না। তো আমি বললাম যে তুমি এদিকে এসে আমার ঘরে বসো। তো অনেক বসলো সোফাতে বসে, যা টিভি দেখতেছে। তো আমি আমার বাইরের সমস্ত কাজকর্ম সেরে আমার গেটটা লাগিয়ে দিয়ে আসলাম। এসে বলতেছি যে অনেক, তোমাকে আজকে আমি একটা কথা বলবো, বা তুমি যদি আমার এই কথা রাখো
তাহলে তুমি আমার মেয়েকে পাবা, আর তা না হলে আমার মেয়েকেও পাবা না, বা তোমার নামে আমি নালিশ করব বড়দের কাছে তুমি যেটা করছো। তখন অনেক আরো যেন ভয়ে মানে টেনশনে কেমন যেন কাছুমুছু করতেছে, আর আমার দিকে তাকায় ভয়ে ভয়ে বলতেছে, আন্টি প্লিজ আপনি আমাকে আর সাজা দেবেন না, ভয় দেবেন না, আমি ছোট মানুষ। আপনি যা বলবেন আমি এখন থেকে আপনার কথা মতোই চলবো, আপনি কি বলবেন বলুন। তাই বললাম যে দেখো তুমি ভয় পাচ্ছ কেন, ভয় নেই রে বাবা, আমি তোমাকে সহজ কথা বলবো এবং তোমাকে এটা মানতে হবে, আর না মানলেই তোমার বিপরীতে আমি চলে যাব। তখন অনেক বললো যে নির্ভয়ে আপনি বলে বলুন আন্টি, আমি আপনার সব কথা শুনতে প্রস্তুত, এখনই বলুন। তখন আমি বললাম যে শোনো, এখন আমার মেয়ে তো বাসাতে নেই, আমার মেয়ে 4টায় আসবে, আর এখন দুপুর বেলা, আমার বাসাতে এমন কোনো লোক নাই, কাজের পিঠে সে সকালে রান্না করে দিয়ে চলে গেছে, শুধু তুমি আর আমি, আমি বাইরে গেটটা লাগিয়ে দিয়ে আসছি, কেউ আসবে না। তোমাকে আমি কি বলতে চাইছি তুমি কি বুঝতে পারছো বাবা? তখন ও বলে যে না আন্টি, আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি, আমার সাহসে কুলাচ্ছে না, আপনি কি বলবেন। তখন আমি বললাম যে সুন্দর করে আমার দিকে তাকাও, ভালো করে দেখো, আমাকে কি তোমার পছন্দ হয়? তো এখনো বলছে এ কেমন কথা আন্টি, আপনাকে আমার পছন্দ হবে না কেন, আপনি তো ভালো মানুষ, আর আপনি আমার একটা ভালো আন্টি, আর আমি কি কখনো বলছি যে আপনি খারাপ? তেমন যে না 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 না, এইটা না, মানে আমাকে দেখে কি তোমার মনের মধ্যে কিছু বলে? তখন ও মুস্কি হেসে দিয়ে বলতেছে বললেই বা কি করব, কারণ আপনার মেয়ের সঙ্গে তো আমি চলাফেরা করি, ও আমার একটা ভালো বান্ধবী, বা ওর সঙ্গে আমি সব রকম ভাবে চলাফেরা করছি ইদানিং কাল, আপনি তো যেহেতু দেখেই ফেলছেন, তো অস্বীকার করা আর কি আছে, তবে আপনাকেও ভালো লাগে, ভালো লাগবে না কেন? দেখুন আন্টি, আপনি আর আপনার মেয়ে প্রায়ই দেখতে একই বয়সী, সেম লাগে, দারুণ মনে হয় আমার কাছে, তবে আপনি যেহেতু আন্টি, আপনাকে তো আর কিছু বলতে পারি না। তখন আমি বললাম যে দেখো বাবা, তোমাকে এই পারমিশনটাও আমি দিলাম, তুমি আমাকে এখন থেকে যা খুশি তাই বলতে পারো, যা খুশি তা করতে পারো, তোমার কোনো নিষেধ নেই। তখন উনি মানে অনেক একটু মুচকি হাসি দিয়ে বলতেছে যে এটা কি করে সম্ভব, আপনি আবার আমার পরীক্ষা নিচ্ছেন না তো? তাই বললাম যে না না বাবা, তোমার কোনো পরীক্ষাই নিচ্ছে না, তুমি আজকে আমাকে সবকিছু দিয়ে তারপর বেরোবে, আমি তোমাকে বেরোতে দেবো না। তখন ও বলতেছে যেমন, তো আমি দরজাটা লাগিয়ে দিলাম, রুমের মধ্যে বসলাম, তখন ও চোখ টোক বড় করে আমাকে দিকে তাকাই বলতেছে এই সমস্ত কি হচ্ছে আন্টি? তার মধ্যে শোনো, কিছুই না, বেশি দেরি করা যাবে না, খুব ঝটপট এখান থেকে বের হয়ে যেতে হবে, বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি? তো আমি একটু টিভির সাউন্ডটা বাড়িয়ে দিলাম যাতে আমার আমার আর অনেকের কথার সাউন্ডটা বাইরে না যায়। তো অনেক তখন বলতেছে যে উম, কি করব। তো আমি অনেকের মুখের দিকে তাকায় দেখলাম যে অনেক দারুণ ভাবে অস্থিরতা বোধ করছে বা টেনশন ফিল করতেছে যে ওকে আমি কি বলবো না বলবো। আর এইরকম কেন হচ্ছে, আসলে হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেকের মনের মধ্যে এরকম চিন্তা চিন্তা ভাবনা আমাকে নিয়ে কখনোই ছিল না। আসলে আমার মধ্যে একটা দারুণ লোভ কাজ করতেছে, লোভ জাগলো, যে আমার মেয়ের সঙ্গে সেদিনও যেভাবে ওইটা করলো, মানে ওইটা ওর ওই সমস্ত দেখে মনে হচ্ছিল যেন আমার হাজবেন্ডও কখন আমার সঙ্গে এত সুন্দর খেয়ে আচরণ করেনি, খুবই ভালো লাগলো ওদের দুজনের ওই সম্পর্কটা দেখে। তো যাই হোক, তারপরে ওকে সবকিছু আমি ভেঙে চুরে বলার পরে ও রাজি হলো। রাজি হয়ে যাই হোক, ওর সঙ্গে আমি ওই বিকেল 3টা পর্যন্ত, দুপুরবেলা এই সময়ের মধ্যে যাই হোক মানে দুবার করলাম খুব সুন্দর ভাবে, মানে ও এত সুন্দর ভাবে ও যে এভাবে এটা করতে পারে, আচরণ করতে পারে, আমি দারুণ ভাবে মানে খুশি হলাম। এবং ওকে বললাম যে বাবা শোনো, তুমি এখন থেকে মানে যেদিনে আমি তোমাকে ডাকবো, আমার মেয়ে যখন বাসায় থাকবে না, কলেজে থাকা অবস্থায় তুমি আমার ডাকে আমার বাড়িতে চলে আসবে, এবং মাঝে মধ্যে তুমি আমার সঙ্গে, আর আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, তুমি যদি আমার কথা মতো এই সমস্ত করে দিনের পর দিন আমার সঙ্গে এভাবে সুসম্পর্ক রেখে চলো, তোমার আন্টির কথা মতো যদি তুমি উঠো বসে চলো, তাহলে আমার মেয়ে তো দেখতে শুনতে কম না, দারুণ সুন্দরী, কত ভালো ভালো প্রস্তাব আসতেছে। আর তোমার আঙ্কেলও তো সে ডিফেন্সের চাকরি করে, তার একটা মান মর্যাদা আছে সমাজে, তো তার পরিচয়ে আমার মেয়ের বিয়ে শাদী হবে, আমার টাকা পয়সার কোনো কমতি নাই। তো তোমার হাতেই আমার মেয়েটা কথা দিলাম আমি উঠাই দেবো, এই জন্য উঠাই দেবো, আমার উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে তুমি আমার মেয়ের একটা ভালো হাজবেন্ড হবে,
আর যোগ্য পাত্র হবে। আর এদিকে তুমি আমার হাতের কাছেই থাকবা, মানে তোমাকেও যাতে আমি ঠিকঠাক মতো বুঝতেই তো পারছি এভাবে ব্যবহার করতে পারি, বুঝাইতে পারছি তোমাকে। তখন অনেক বলতেছে, হ্যাঁ আন্টি বুঝছি, আমি বুঝবো না মানে? হ্যাঁ, আপনি আসলে যেটা বলতে চাইছেন আন্টি, এইরকম হলে তো ভালোই হয়। মানে আপনার মেয়ে এবং আপনার দুজনকেই আমি সুন্দরভাবে ভালোভাবে চালিয়ে নিতে পারবো জীবনভর। যতদিন, যেহেতু আমার আঙ্কেল বাসায় থাকে না, সে যতদিন তার চাকরি আছে সে তো বাইরেই থাকবে। আর আপনার মেয়ের লেখাপড়া করার জন্য তো আপনি সেখানে যাবেন না, এখানেই আপনাকে থাকতে হবে। যার কারণে আমারও সুবিধা হবে, আপনারও কোনো অসুবিধা হবে না, কোনো অভাব কোনো কিছু থাকবে না। ঠিক আছে আন্টি, এখন থেকে এটাই করব। তখন আমি অনেককে বললাম যে বাবা, তোমার কথা বা তোমার আচরণে আর আজকে তুমি যেটা করলে, মানে আমার প্রাণটা একদম জুড়াই গেছে তোমার এই ব্যবহারে বা তোমার সবকিছুতে। আমি কখনোই এত শান্তি, মানে এত ভালো লাগেনি আমার কখনো, বুঝতে পারছো? তোমার আঙ্কেলও কখনো আমার সঙ্গে এত সুন্দর করে এরকম ইয়া করেনি, যেটা আজকে তুমি থাকছো করছো। তো যাই হোক, আমি এটার জন্য খুবই খুশি। আর আশা করি ভবিষ্যতে তোমাকে আজকে যেটা বললাম, তুমি তোমার ফ্যামিলিকে ম্যানেজ করো আর সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাও। তোমার একটা চাকরি বাকরির জন্য সেটাও আমি দেখব। তবে কথা দিচ্ছি তোমাকে আমি, আমার মেয়েকেও তোমাকে তোমার হাতে উঠাই দেব। প্লাস তুমি একটু বাবা, একটু এটা যেন আমার মেয়ে কখনোই বুঝতে না পারে, কখনোই না। আমাকে একটু মানে আমার সঙ্গে এই সুসম্পর্কটা রাখবা, আর আমার মেয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবা, কোনো ঝামেলা পাকাবা না। আমি কথা দিলাম আমার মেয়েকে তোমার হাতেই উঠাই দেব। শুধু আমার দিকে নজরটা ছোঁয়া রাখলেই হবে, কারণ আমি তোমার জোয়ান শাশুড়ি হব। আর আমি কি দেখতে সুন্দর কম? তখন অনেক বলে, না না আন্টি, আপনার মেয়ের চেয়ে বরং সে আপনাকে, আপনার মেয়েকে তো এটা করলামই, কিন্তু আপনাকেই মানে বেশি সুন্দরী, বেশি ভালো লাগলো, আমার পছন্দ হয়েছে। তো আমি সে দিয়ে বললাম যে হ্যাঁ, এই তো তুমি বুঝতে পারছো বাবা, তুমি সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাও, ভালো করে মানুষের মতো মানুষ হও, তাহলে তুমি আমার সুযোগ্য সুযোগ্য আমার মেয়ের জন্য পাত্র হবে। আর তোমার আঙ্কেল এখানে কোনো দ্বিধাবোধ করবে না, আমার আর তোমার জন্য ভালো হবে। তো ঠিক আছে, তুমি আজকে যাও। তো অনেক আমার বাসার থেকে সুন্দরভাবে হাসি মুখে বের হয়ে গেল। পরে আমার মেয়ে আসলো। তো আমিও খুশি, আমার মেয়েও খুশি। মেয়ে কখনো এটা বুঝতে পারলো না। তো বন্ধুরা, আমার মেয়ের বয়ফ্রেন্ড আমার সঙ্গে এবং আমার মেয়ের সঙ্গে এত সুন্দর আচরণ করে দিনের পর দিন চলতে থাকলো। তোমরা যদি এরকম গল্প শুনে মজা পেয়ে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে, আমি তোমাদের কতটুকু বিনোদন দিতে পারেছি, তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আর একটু অপেক্ষা করো, আরো সুন্দর ভিডিও নিয়ে আসছি। সবাই ততক্ষণে নিজের স্বাস্থ্যের যত্ন নিও। গুড বাই। সালাম আলাইকুম। বাবাজি, আপনি এত রাত্রে ফোন করলেন যে, হঠাৎ কি মনে করে? কই আপনার বাবাজি? আরে ধ্যার, আরে আমি আপনার মেয়ের জামাই। আপনি জামাইকে চিনতে পারছেন না? ও, জামাই বাবাজি, তুমি ফোন করছো? আমি ভাবছি যে ওই গতকালকে একটা ওই কবিরাজ বেটার কাছে গেছিলাম একটা সমস্যা নিয়ে। তো আমি ভাবছিলাম যে হয়তো বা সেই ফোন করছে, কারণ সে আমার ফোন নাম্বারটা রাখছিল, তো এই জন্য তাকে ভেবে আমি এই কথা বলছি। যা হোক, তুমিও তো বাবাজি আমার, তাই না? আমার মেয়ের জামাই যেহেতু। তো কেমন আছে বাবা? হ্যাঁ, আমি তো ভালোই আছি। আচ্ছা, আপনি হঠাৎ ওই দরবেশ বাবার কাছে কি জন্য গেছিলেন, এটা বলুন তো। এটা ছাড়ো তো, এটা তোমার শোনার দরকার নেই। সব কথা কি জামাই মানুষের শুনতে হয়? আমার একটা পার্সোনাল বিষয় নিয়ে আমি গেছিলাম। দেখুন আম্মা, আমাকে বলতেই হবে এই কথাটা, আমি শুনবো। কেন গেছিলেন আপনি ওখানে? ও বাবা, তাহলে বলতেই হবে তোমাকে? হ্যাঁ, অবশ্যই আমি শুনবো। কেন শুনবো না? আপনি আমার শাশুড়ি, আর আমার শ্বশুর যেহেতু বাড়িতে থাকে না, আপনার কি সমস্যা হলো না হলো সেগুলো তো খেয়াল করার দায়িত্ব আমার আছে, তাই না? এই জন্য আমি শুনবো। একটু বলেন, ফ্রি মাইন্ডে বলুন না প্লিজ। আচ্ছা, শোনো তাহলে। তোমার শ্বশুর আসলে আমার সঙ্গে যখন করতে যায়, তো ওই সময় তার ওইটা হয় না, কথাই শোনে না। তো এইরকম আসলে এটা তার গোপন সমস্যা।
আর তুমি জামাই মানুষ, এই জন্য আমি তোমাকে এই কথাটা বারবার অ্যাভয়েড করে যাচ্ছি, বলতে যাচ্ছিলাম না। তবুও যখন তুমি আমাকে ছাড়ছই না, তো না বলে তো আর পারছি না। এতবার নাসর বান্দার হাত থেকে কি আর বাঁচা যায়? তো তোমার শ্বশুরের এই চিকিৎসার জন্য আমি ওই দরবেশ বাবার কাছে গেছি। দেখো বাবা, আমি অনেক ওষুধ পানি, অনেক চিকিৎসা তোমার শ্বশুরের জন্য আনছি, করছি, কিন্তু আসলে কোনো কিছুতেই যেন ভালো হয় না। আসলে আমার হয় না। তুমি তো জানোই যে আমার মতো জোয়ান মধ্যে তোমার শাশুড়ি, আর তোমার শাশুড়ি এরকম শ্বশুর ওই রকম হ্যাংলা পাতলা মানুষ, তারপর রোগা রোগা ভাব। তুমি তো দেখছোই বাবা, এখন তার দিয়ে আসলে আমাদের হয় না, বুঝতে পারছো? এক কথা বুঝে নাও। এখন আমি তার ওই সমস্ত, মানে আমার যেটা আসলে দরকার, মানে আমি সঠিক সময়ে তা পাই না। এই জন্য সে আমাকে বলছিল যে আমি তো অনেক কিছু চেষ্টা করছি, আসলে এটা ঠিক হচ্ছে না, যে তুমি আমাকে একটু চিকিৎসার কোনো ব্যবস্থা করো। তো এই জন্য আমি জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করতেছি যে কোথায় গেলে আসলে তার এই সমাধানটা হবে। তো এই জন্য একজন আমাকে বলছিল যে ওই দরবেশ বাবার কাছে যে আমার হাজবেন্ডকে ভালো করছি, এখন বাবা সে যেন নতুন জীবন ফিরে পাইছে, মানে তার সাথে আর আমি পেরেই উঠি না। তো ওই কথা শুনে আমি আসলে ওই দরবেশ বাবার কাছে যায় সব কথা খুলে বলে আসছিলাম। তো সে আমাকে বলছিল যে ঠিক আছে, আমি আজকে রাত্রে এটা নিয়ে একটু ভাবনায় বসবো, আসন দিব, তারপরে শুনে মিলে যা হয় আগামীকালকে আসবেন, আমি আপনাকে ওষুধ পানি দিব। তো আমাকে বললো যে আপনার ফোন নাম্বারটা দেন। তা আমি আমার ফোন নাম্বারটা দিয়ে আসলাম বাবা। তো তুমি যে এত রাত্রে আমাকে ফোন করছো, তা আমি ভাবছিলাম যে হয়তো ওই দরবেশ বাবাই আমাকে ফোনটা করছে, এই জন্য আমি ফার্স্টে বলে উঠছি। তুমি কিছু মনে নিও না, এই হচ্ছে ব্যাপার। তো তুমি কি কোনো কিছু মাইন্ড করছো আমাকে নিয়ে? মাইন্ড করো না। আমি দেখো রাত্রে কারোর সঙ্গে কথা বলি না। আসলে বাবা তুমি আমার জামাই মানুষ, তোমাকে তো আমি সব কথা, দুঃখের কথা শেয়ার করতে পারি না। তাও এখন শাশুড়ি হিসেবে বলতে না চাইলেও তুমি যখন ছাড়ছো না, আরো দুইটা কথা শোনো বাবা। তোমার শ্বশুরকে দিয়ে আসলে আমার দিন পর যায় না, বুঝতেই তো পারছো। আর আমি এইরকম, মানে এখনো তো বুড়ো হয়নি, বা আমার অনেক সময় চলে গেছে তা তো না, আমার তো মাত্রই শুরু। আর তোমার হাতে যে আমার মেয়েকে উঠাই দিছি, ওটা হচ্ছে আমার প্রথম সন্তান। তাহলে তুমিই বোঝো যে আমি কি একদম কি ইয়ে হয়ে গেছে নাকি? আরে বাবা, আমার তো শুরু। তো এখন তুমি এটার উপায় যদি থাকে বের করে দাও। কার হাতে বা কোন সমস্যার সমাধান থাকে আমার তো আর জানা নেই। বলো, আমার আসলে হচ্ছে না, এই এক কথায় শীত যায় না। তুমি আমার একটা ব্যবস্থা করো না বাবা। কি করবো আমি, বলো আমাকে একটা বুদ্ধি দাও। ফোন যখন করছো, আর শোনো, তুমি কোথা থেকে কথা বলছো? আমার মেয়ে আবার পাশে নেই তো? দেখো ও যেন আবার এই বিষয়ে না শোনে। আমি তোমাকেও জানাতে চাইছিলাম না, তবু তুমি আমাকে চাপের মুখে ফেলে শুনতে চাইছো, তাই বলতেছি বাধ্য হয়ে। আমার মেয়ে যেন এই সমস্ত কথা না বোঝে, তুমি আমার সঙ্গে দরকার ফাঁকে এসে কথা বলো। হ্যাঁ মা, আমি তো ফাঁকেই আছি, অসুবিধা নেই। তো আপনার সমস্যার কথাগুলো তো আমি সবই শুনছি, কিন্তু আচ্ছা, এই কথাগুলো আপনি আমাকে এভাবে বললেন কেন? আপনার একটু লজ্জা হলো না এই কথাগুলো বলতে? বারে, তুমিই তো আমাকে বললে যে সবই আমি শুনবো, তোমার নাকি অনেক দায়িত্ব আছে, শ্বশুরের পরেই তোমার দায়িত্ব, তাই তো আমি বললাম। তাছাড়া কি আমি তোমাকে বলতে চাইছিলাম নাকি? এখন শোনেন, বলছেন যেহেতু, তো সমস্যার সমাধান অবশ্যই আছে। তো আপনার ওই দরবেশ বাবার কাছেই বা যাওয়া লাগবে কেন? ইতিপূর্বে আপনি আমার কাছে এই কথাটা বললেই তো পারতেন। আমার কাছে এটার ব্যবস্থা আছে তো। কি সত্যি বলছো তুমি? তাহলে আগে বলো না কেন? আমি কি আর এত পাগল আম্মা? আর আমারও তো একটা লজ্জাবোধ আছে, যেহেতু আপনার শাশুড়ি। কিভাবে আপনাকে উপজাতে যে আমি এই কথাটা আগে বলি? আজকে যখন আপনি আপনার সমস্যার কথা সব খুলে বলছেন, তাই তো আমি ক্লিয়ার বুঝতে পারলাম যে আসলে এই মুহূর্তে আপনার কোনটা দরকার, কি চিকিৎসার দরকার, এটা তো আমি ক্লিয়ার বুঝেই গেছি। আর এই চিকিৎসার সমাধান তো অবশ্যই আমার কাছে আছে। চাইলেই আমি আপনার এই সমস্যার সমাধান করে দিতে পারি। নেবেন আপনি? করবেন সমাধান? অবশ্যই করব। আর আমি এইটাই খুঁজে বেড়াচ্ছি। আর তোমার হাতে এই সমাধান থাকতে আমি কেন মানুষের দ্বারে দ্বারে ঘুরবো? তুমি কি চাও না যে আমার একটু উপকার হোক, আমি একটু ভালোভাবে স্বস্তিভাবে জীবন যাপন করি, একটু বাঁচি? তুমি চাও না বাবা? তুমি জলদি আমার এই সমস্যার সমাধান করো, এইসব কিচ্ছু বুঝি না। দেখেন আম্মা, একটা কথাই বলে না যে যে গাছ একবার মাটির থেকে মরে গেছে, সে কখনো হাজার গড়ে পানি ঢাললেও তাজা হয় না। তো আমার শ্বশুর আসলে তার বয়স হয়ে গেছে আপনার বেলায়, তো সে কখনো আবার সে পূর্বের অবস্থানে ফিরবে না, এটাই বাস্তব। তো আমি বলতে চাইছিলাম যে মানে তার জায়গা থেকে যদি
আমি আপনার এই সমস্যার সমাধানটা করে দিতে পারি, তাহলে কি নেবেন? মানে আমি নিজে এটা করতাম আর কি। তুমি নিজে এটা করতে মানে? আমি ঠিক বুঝলাম না, তুমি কি বলতে চাইছো বাবা? ক্লিয়ার করে বলো তো, আমি তোমার কথা তো এখনো ক্লিয়ার বুঝিনি। ও, এখন আপনি বুঝতে পারেননি না? এতগুলা বুঝলেন আর এই কথাটা আপনি বুঝতে পারেননি। ঠিক আছে, আপনার বোঝা লাগবে না, রাখেন আপনি। এ এ এই দেখো না, দেখো না, দাঁড়াও দাঁড়াও বাবা, শোনো আমার কথাটা একটু শোনো প্লিজ, একটু ধৈর্য ধারণ করো। মানে আমি তোমার ওই কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি, তাই তোমাকে বললাম যে তুমি আরেকটাবার আমাকে ক্লিয়ার করে বুঝাই বলো। তারপরে আমি তোমার সঙ্গে কি করি না করি, কি করব না করব সেটা বলছি আমি। তুমি আগে ফোনটা কেটে দিচ্ছ কেন? প্লিজ বলো না আবার। আপনার বাড়িতে এখন কে কে আছে এটা আগে বলুন। আরে বাবা, বাড়িতে তো আমি সবসময় একাই আছি। কাজের বুয়াটা আছে, সে তো দুবেলা রান্না করে দিয়ে চলে যায়। আর তোমার ছোট ভাইটা, সে তো এই এক জায়গায় জাগের থেকে লেখাপড়া করছে। এখন তো শুধু আমি একাই। তুমি চাইলে যে কোনো মুহূর্তে আসো, আসো না কেন? তুমি আমার মেয়েকে নিয়ে বেড়াতে আসতে পারো, আবার তুমি একলাও আসতে পারো, তোমার যেটা ভালো হয়। তবে একটাবার তোমার একা আসাটাই উচিত, কারণ তুমি এ বিষয়ে আমার সঙ্গে সরাসরি একটু আলাপ করে যাও। আর যা হয় করো, আমার আসলে ভাল লাগে না সবার। আম্মা, আমার মনে হয় আপনাকে আমি এখনো কিছু কিছু কথা ক্লিয়ার বোঝাইতে পারিনি। তার মানে এটাই যে আমার শ্বশুর, তার মধ্যে যে অভাব, সে যেটা আপনাকে পূরণ করতে পারে না, আসলে এইটা যদি আমি সম্পূর্ণ আপনার পূরণ করে দিই আমি নিজেই, তাহলে তো আমাকে একাই আপনার বাড়িতে আসতে হবে। আর এর জন্য কি আপনি প্রস্তুত আছেন? আমি এইটা বলছিলাম। লজ্জাও লাগে কি যে বলে জামাই বাবাজিকে। আচ্ছা তুমি আসো, তবে একটা রাত থাকতে হবে। আমার মেয়ে যেন এই কথাটা না বোঝে, তুমি অন্য কোথাও থাকার কথা বলে চুপি চাপে আমার বাসায় চলে আসো। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। পারবে তো আসতে? হ্যাঁ, অবশ্যই পারবো, পারবো না কেন? আমি তো আপনার উপকার করার জন্য একদম রেডি হয়ে গেছি। কারণ এতদিনে তো আর আমি এটা বুঝতে পারি নাই। আর যখন আপনি আপনার সমস্যার কথাগুলো সবই খুলে বলছেন, আর আমি আপনার জামাই হয়ে কি আপনার উপকার না করে থাকতে পারি? অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর শুধু আজকেই না, ভবিষ্যতে আর কোনোদিন আপনার এই সমস্যাটা থাকবে না। সবসময় যখনই আপনার এই সমস্যাটা হবে, তখনই আপনার এই সমস্যার সমাধান আমিই করে দেব। এ নিয়ে আপনি নিশ্চিত থাকেন। তাহলে আগামীকাল কিন্তু আমি অবশ্যই আসছি। আর বাড়িতে বলে আসবো যে বাইরে আমার একটু কাজ আছে, আসতে দেরি হবে। এটা আপনার মেয়েকে বলে আপনার বাসাতে চলে আসবো। আপনার মেয়ে যদি কখনো আপনাকে ফোন করে জিজ্ঞেস করে যে তোমাদের বাসায় গেছে নাকি, তাহলে আপনি বলবেন যে না, এখানে আসে নাই। পারবেন তো? ঠিক আছে বাবা, আমি মেয়েকে তাই বলবো। কিন্তু তুমি কিন্তু মিস করো না, আমি তোমার অপেক্ষায় থাকতেছি। এতদিন তো মনের মধ্যে কোনো জল্পনা কল্পনা ছিল না। আজকের দিনও তোমাকে নিয়ে আবার নতুন করে ভাবতে শুরু করলাম। কি জানে কি না কি হয়, আবার বেশি ভালো করতে যাই আবার কি হবে আল্লাহ জানে। তবে যাই হোক, আমাকে তুমি একটু খুশি করার চেষ্টা করো বাবা। অনেক দিন আমার ভালো লাগে না জানো, এসব থেকে আমি আসলে বঞ্চিত আছি। তোমার উপরে এখন ভরসা। তাহলে দরবেশ বাবার কাছেও আর যাবো না, কোনো কবিরাজ বাবার কাছেও আর যাবো না, কোনো ডিম কোথাও যাওয়া লাগবে না। তুমি থাকতে আমি কোথায় যাবো বলো? তুমি যদি আমাকে এই উপকারটুকু করো, এটা তো আসলে এতদিন তোমাকে আমি মুখ মুখ খুলে বলতে পারিনি। আর যখন তুমি আমাকে সুযোগ করে দিছো, ঠাই বললাম। আর সমস্যার সমাধানটা তুমিই করো। আর দিনের পর দিন কিন্তু তুমি আমাকে ঠিকঠাক করে এটা দেখার দায়িত্ব তোমাকে আমি দিলাম। তোমার শ্বশুরের কথা বাদ দাও, সে এখন তার বয়স হয়ে গেছে, শেষ সময় সে কিভাবে তার চলাফেরা সেটা কোনো যায় আসে না। তুমি জামাই হিসাবে তোমাকে একটা দায়িত্ব দিলাম, তুমি এটা পূরণ করবা। আর এটা যেন কখনো কেউ বুঝতে না পারে। বুঝতে পারছো? তো ঠিক আছে বাবা, অনেক কথাই হলো, রাখতেছি আমি। আর কালকে আসার আগে আমাকে একটা ফোন করো। তোমার জন্য একটু ভালো মন্দ রান্না করে ব্যবস্থা করে রাখবো, তোমাকে আদর আপ্যায়ন করবো। বুঝতে পারছো? তো ঠিক আছে, ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন। অবশ্যই আসার আগে কালকে ফোন করব। তো বন্ধুরা, আমার জামাই আর আমার এই গোপন ফোন আলাপ শুনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই গল্পটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা মা, আজকে একটা সত্যি কথা বলো তো, আমি কি তোমারই পেটের সন্তান? হ্যাঁ। কেন সন্দেহ হচ্ছে তোর? না, সন্দেহ হবে কেন? আমি এমনি তোমাকে জিজ্ঞেস করলাম একটা কারণে।
আরে কি এমন কারণ যে হঠাৎ করে এরকম হাতধাতিক প্রশ্ন আমাকে করে বসলে? না, তোমাকে আর আজকের পর থেকে মা বলে ডাকবো না, ঠিক করেছি। কে রে রায়হান, তোর কি মাথা এলোমেলো হয়ে গেল নাকি? হঠাৎ এসব আবল তাবল কথা বলছিস আমাকে? মা, তাহলে আগে সত্যি করে বলো, আমি কি তোমার পেটের সন্তান, নাকি তোমরা আমাকে অন্য জায়গা থেকে নিয়ে এসে পুষিছো? কোনটা? সত্য কথা বলো। দেখ রায়হান, সন্তান তো সন্তানই, এর কোনো বিকল্প নেই। এটা পেটের সন্তানে কি আর পুষ্ণ সন্তানে কি? তবে আমার মনে হয় কি জানিস, তোকে মনে হয় কেউ সঠিক ইনফরমেশনটা বলে দিয়েছে, তাই না? হ্যাঁ, এইটা কোনো মাধ্যমে আমি জানতে পেরেই তোমাকে বারবার এত প্রশ্ন করছি। তাহলে কি তাই আমি তোমাদের প্রশ্ন সন্তান? হ্যাঁ, তুই আমার পুষ্ণ সন্তান। তবে কি তুই কোনোদিন বুঝতে পারছিস যে তুই আমার পুষ্ণ সন্তান? তোকে কি আমি সেভাবে মায়ের অপব্যবহার করছি কখনো? তোকে তো মায়ের মতোই যত্ন দিয়ে ছোট থেকে লালন পালন করে আজ এত বড় করছি। আজকে তুই ভার্সিটিতে পড়াশোনা করিস, তো হঠাৎ যখন জেনেই গেছিস, তাহলে কি করবি বল? আচ্ছা, বাবা তো মারা গেল, কিন্তু সত্যি করে বলো তো, তোমার কি সমস্যা ছিল যে কোনোদিন তোমার সন্তানাদি তোমার পেটে হলো না? বাবারে, এদিকে তোর বাবাও দ্বিতীয় অক্ষম ছিল, এদিকে উপর আলার হাতে সবকিছু। চাইলেই তো সবকিছু হয় না, কারোর আশা পূরণ হয়, আবার উপর আলা কারোর আশা পূরণ করে না। এটাই তো বিধির খেলা, তাই না? আচ্ছা, এই বয়সে কি সম্পর্কটা কি ঘোরানো যায় না? গিয়ে তুই কি বললি রে রায়হান? তোর মাথায় ঠাডা পড়বে, কি বললি তুই? দেখো, রাগ করো কেন? একটু ঠান্ডা মাথায় কথা বলো। আমি চাইছিলাম যে কোনোদিন তোমার সন্তানাদি হয়নি, এইটা যদি তুমি আমাকে ব্যবহার করে পূরণ করতে, অবশ্যই তোমার সন্তানাদি হতো। আমি সেইটা বলছি আর কি। ও, তা কেমন করে শুলি দেখি? আরে বোঝো না কেন? বাবা যেভাবে ইতিপূর্বে চেষ্টা করে গেছে, সেভাবে আমি একটু ট্রাই করতাম। আচ্ছা রায়হান, তুই কি সুস্থ আছিস নাকি অজ্ঞানে কথা বলছিস? আমি তো কিছুই বুঝলাম না, কি সব বেরোচ্ছে তোর মুখ দিয়ে? দেখো, আমাকে ছোট থেকে অনেক বড় করছো তুমি, লেখাপড়ায় সুশিক্ষিত করছো। আর আমারও কিন্তু একটা দায়িত্ব আছে তোমার প্রতি। বাবা ইতিপূর্বে তোমাকে যেভাবে চেষ্টা করে গেল, আমি ঠিক সেভাবে একটু ট্রাই করে দেখতাম। অবশ্যই হতো, কারণ এখানে বাবারই দোষ ছিল, আমি জানি তোমার কোনো দোষ ছিল না। আর তুমিও হুষ্টপুষ্ট নাদুস নদুস কোল ভরা মা। তুমি তো দারুণ চেহারা, সুন্দরী, একদম সুন্দরী। তুমি আর পাঁচটা মেয়ের মতো নও। আর আমি চাই কি, ইতিপূর্বে তোমার আর কোনো সন্তানাদি নেই, এক আমি ছাড়া। তো আমাকে নিয়ে তুমি যদি বাকি জীবনটা পার করতে, সেইটা আর কি। আচ্ছা রায়হান, বল তো দেখি, তুই কি কোনো বিকল্প কিছু আমার কাছ থেকে চাইছিস? আরে আমি তো তোকে নিয়েই আছি, তো হঠাৎ এরকম উল্টাপাল্টা প্রশ্ন করছিস কেন? আসলে তুই আমাকে কি বলবি, কি বলতে চাইছিস, সত্য করে বলতো। আসলে আমি ঠিক করেছি কি জানো, জীবনে কখনো বিয়েই করব না। কেন? আরে তুমি আছো না, তোমাকে নিয়ে বাকি জীবনটা পার করে দেব। কি বলো? ও, তাই? তো সেটা কেমন করে? আচ্ছা, আমার আগে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি তো জীবনে কোনোদিন এই সংসার ধরে রেখে বিয়ে শাদী করলে না, তো তোমার এই রূপ জৈবন তো একদম বৃথা যায়। তাহলে তো তোমারও জীবনে একটা পুরুষ মানুষ দরকার, তাই না? তো সেই জায়গায় যদি আমি থাকি, তাহলে কি তোমার কোনো অভিযোগ আছে? না, একদম না। আমি তো তোকে ধরেই আছি। তবে সেটা তুই কিভাবে চাইছিস আমি এইটা বলতো। এত এ নিয়ে বিনিয়ে বলিস কেন, সোজা করে বল। দেখো, বাবা মারা যাওয়ার পর থেকে তোমাকে আমি বেশ ফলো করে আসতেছি। তোমার রূপ জৈবন চেহারা, তুমি এই যে হাঁটা চলাফেরা করো আমার সামনে দিয়ে, তোমার উরু উরু মেদ কোমর, এত সুন্দর তোমার চেহারা চাহনি, কত সুন্দরী তুমি রমণী। আর তোমাকে রেখে আমি কেন অন্য মেয়েকে বিয়ে করব? তো আমি বলতেছিলাম কি, বাবার পেনশনের টাকায় তো সংসার চলে যায়। আর এদিকে আমি যদি লেখাপড়া শেষ করে একটা চাকরি বাকরি পাই, তাহলে তুমি আর আমি মহা সুখে দিন যাপন করতে পারবো। আর আমি জীবনে কখনো বিয়েই করব না, যদি তুমি আমাকে সেই সুযোগটা দাও আর কি। তোমার কোনোদিন সন্তানের অভাব হবে না, আমি বছরে বছরে একটা করে সন্তান দেব। তুমি তো বাবার কাছ থেকে জীবনে কিছুই পাইলে না, তাই তো আমাকে পুষেছো, তাই না? তুই কি সত্যি আমাকে সন্ধান দিতে পারবি? হ্যাঁ, তুমি যদি চাও, একবার ট্রাই করে দেখোই না। আমি জানি 100% হবেই। মোর জ্বালা। আচ্ছা রেহান, তাহলে তুই বাড়িতে কবে আসছিস আগে তাই বল। আরে আমি তো তোমার কথার অপেক্ষায় চেয়ে আছি। তুমি যদি বলো, আমি আজকেই রাতের ট্রেনে গাড়িতে উঠবো, বলো না। রায়হান, সত্যি কি তুই আমাকে পছন্দ করিস? আমার সমস্ত কিছু দেখে কি তোর ভাল লাগে, পছন্দ হয়? কিছু করতে মন চায় তোর? দেখো,
আমি যেদিন থেকে জানতে পেরেছি যে আমি তোমার পোষা সন্তান, সেদিন থেকেই ঠিক তোমাকে নিয়ে আলাদা একটা চিন্তা ভাবনা করা শুরু করছি। তোমাকে জল্পনায় কল্পনায় অনেক কিছু চিন্তার পাহাড় বাঁধছি। তোমাকে নিয়ে সংসার করব, তোমাকে নিয়েই করব, সেই করব। বুঝতে পেরেছো? কিরে রেহান, তলে তলে এত দূর? হ্যাঁ, বলিস কি? আমাকে নিয়ে এই সমস্ত চিন্তা ভাবনা তোর কবে থেকে আসলো? আর এতদিন বলিসনি কেন রে? আমি তো অনাহারে আছি। আমি কি করে যে মা হয়ে তোকে এই কথাটা বলে, তুই বুঝিস না এটা? আরে বাবা, আমিও তো তোমাকে বলতে সাহস পাচ্ছিলাম না, তাই তো এতদিন বলতে পারিনি। দেখ রেহান, এতদিন আমি বেগুনের বর্জায় ছিলাম, তাহলে তুই কি তোর বাবার মতো আমাকে ঠিকঠাক মতো চালাতে পারবি তো? আরে তার চেয়ে বেশি না দিতে পারলে আমার টাকা ফেরত যাও, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম। তাই নাকি? তাহলে বাবা তুই আজকে টেনে চলে আয় না। আমার আর দর্শ হয়েছে না জানিস। তোর কথা শুনে আমার কি ভালো লাগতেছে। এটা কি শোনালি আমারে? দেখ, আমি কত কষ্টে অনাহারে আছি, দিন কাটাচ্ছি। এটা তো আমি কাউকে বলতে পারি না রে বাবা। আর তুই যখন আজকে নিজের থেকে এটা বলছিস, আর আমাকে দেখে যখন তোর এতই পছন্দ হয়েছে, ভালো লাগছে সবকিছু দেখে, তাহলে আর দেরি নয়, তুই আজকে টেনে চলে আয়। দেখ, কালকে থেকে আমাদের জীবনযাপন উল্টাপাল্টা শুরু, বুঝতে পারছিস? আমি তোর কথাতে খুশি হয়ে তোর সঙ্গে যে কথা বলতেছি, আসলে এতদিন তো ছেলে রূপে কথা বলছি, এখন থেকে আর ছেলে নয়, বুঝতে পারছিস? সম্পূর্ণটা উল্টে। কারণ তুই তো আর আমার পেটের সন্তান না। তোর সঙ্গে এটা করা যেতেই পারে, কোনো প্রবলেমই না। তুই শোন, তোর সঙ্গে কথা বলতে বলতে আমার কি হয়েছে জানিস? কেন, কি হয়েছে? নদীতে জোয়ার উঠছে, সবকিছু যেন এলোপাতাড়ি হয়ে যাচ্ছে। তাই নাকি? বলো কি? তাহলে শোনো, আমি কিন্তু আজকেই রাতে ট্রেনে চলে আসতেছি, এখনই আমি সবকিছু গোছগাছ করে নিচ্ছি, তুমি তৈরি থেকো। শোন ভাইহান, তাহলে ওই যে আমার যে কাজের বিটি আছে, ওকে আমি ছুটি দিয়ে দিলাম কিন্তু 1 মাসের। কেন? ওকে ছুটি দিলে রান্না বান্না করবে কে? আরে রান্না বান্না আমি তোকে নিজ হাতে করে খাওয়াবো। আর ও থাকলে আমাদের দুজনের চলাফেরার সমস্যা হবে, বুঝিস না? তোকে তো আমার বাড়িটার মধ্যে যখন একলা পাবো, অনেক কিছু কখন কি তোর মনের মধ্যে চাইবে, নতুন নতুন জীবন শুরু করতে যাচ্ছি, বুঝিস না এটা? আমাদের মধ্যেও খানা খাই ডিস্টার্ব হয়ে দাঁড়াবে। এই জন্য ওকে তাড়াই দিচ্ছি। নিজ হাতে তোকে সবকিছু আদর যত্ন করে খাওয়াবো, বুঝতে পারলি? ও, এই কথা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে বিদায় করে দাও। আচ্ছা রেহান, তোর কি আমাকে শাড়ি পরে দেখতে ভালো লাগে, না সালোয়ার কামিজ পরে দেখতে ভালো লাগে, কোনটা? শোনো, তোমাকে ওই মার্বেল জর্জেট শাড়ি পরে দেখতেই ভালো লাগে, কারণ ওটা পরে থাকলে অনেক কিছু আমি অনুভব করতে পারি, দারুণ লাগে তোমাকে দেখতে, বোঝো না তুমি এটা? আচ্ছা, তুই যখন যেভাবে আমাকে দেখতে চাইবে, সেইভাবে আমি তোকে সাজুগুজু করে নতুন নতুন ড্রেস পরে তোকে দেখাবো। তুই যেন খুশি থাকিস, আমাকে দেখে যেন মুগ্ধ হোস, এখন থেকে আমি তাই চাইবো। আসলে তোকে খুশি করাটাই এখন আমার কাজ। আর দেখ, যখন বাড়িতে আসবে, আমার সঙ্গে ওইটা করতে যাবে, আমার আসলে এক রাতে 2 থেকে 3 বারের ছাড়া হবেই না। কারণ তোর বাবা ওই একবারেই করে সে আর করতে চাইতো না। মানে তার বিয়েই হতো না, তার শরীরটাই চলতো না, সে অসুস্থই থাকতো। দেখ না, সকালে চলে গেল। আর তুই তো একদম তাগড়া জোয়ান ছেলে আমার। তুই আমাকে রাতে 3 বার 4 বার 5 বার নেই, যখন আমার কাছে চাইবি আমি তখনই তোকে। আরে আমারই তো ভালো, আমি তো চাই যেন সব সময় তোকে দিয়ে রাখি। আর তুই তো চ্যাংড়া মানুষ, তুই তো অবশ্যই পারবি। আর আমি জানি না, তোকে হাতে করে লালন পালন করছি, তোর এটা তো বেশ অনেক মোটা সুন্দর আছে, আমার খুব ভালোই হবে জানিস। এই জন্য তো আমি খুশি, একদম অথুল্ল হয়ে গেছি খুশিতে রে বাবা। তুই তাড়াতাড়ি চলে আয়। আর বাড়িতে আসার পরে আর ছেলে আর মায়ের সম্পর্ক কিন্তু থাকবে না, এটা মনের জন্য থাকে। ভুল করেও আর আমাকে মা রাখবে না, তাহলে এটা পাপ হবে। তোকে আমি ডার্লিং বলে ডাকবো, তুই আমাকে সোনা বলে ডাকবি, পাখি বলে ডাকবি। যখন তোর যে ভাষায় ডাকতে মন চাইবে, তুই তাই ডাকবি, আর আমি সেটাই মেনে নেব। আমার যে এখন কি ভালো লাগছে জানিস। তুই তাহলে চলে আয়, তো রাখি এখন। আচ্ছা ঠিক আছে, রাখো। কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি গোছগাছ করে আজকের রাতে ট্রেনে রওনা হব। তো ঠিক আছে, বাই বাই। ওকে, চলে আসো, বাই। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততক্ষণে সবাই ভালো থেকো, নিজের যত্নে নিও। আগামীকাল আবার সুন্দর ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি খবর রুমা, কেমন আছো তুমি? এই তো আছি ভালো। তো বুবু ভালো আছে? হ্যাঁ, তোমার বুবু তো অবশ্যই ভালো আছে, সে ভালো থাকবেই না বা কেন? এই শোনো, তোমার বউর তো একটা খুশির সংবাদ আছে, সে মা হতে যাচ্ছে। কি বললেন আপনি? এই এখান থেকে যাওয়ার পরে এই বুবুর এই ভিটা পাচ্ছেন আপনি? করছেন কি? দারুণ তো পারেন আপনি। ও, আর তাহলে আমাকে তো ভুলেই গেছেন তাই না? সেই কথা আপনার বুঝি এখন আর মনে পড়ে না? আরে তোমার মতো এরকম রসের হাঁড়িকে কি ভোলা যায়, তাই বলো আগে। তুমি যে সুন্দর নাদুস নুদুস আমার শালি একখানা, হ্যাঁ, নায়িকার মতো চেহারা। তো শোনো, আচ্ছা এই কথা বললে কেন তুমি, যে তোমাকে আমি ভুলে গেছি বা সেই কথা মনে পড়ে না, কোন কথা সেটা? দুলা ভাই, সন্ধ্যাবেলায় ওই যে ছাদের উপরে আমি দাঁড়াইছিলাম, পিছন থেকে আপনি ওই যে এসে বুবুকে মনে করে মিস্টেক করে আমাকে ধরছিলেন, মনে আছে? আপনার হাত খেয়ে আমার ডান পাশের বুক চেপে ধরলো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমার মনে পড়ছে। আরে সেদিন দারুণ লাগছিল। আমি তোমাকে, বিশ্বাস করো, তোমার বুবু ভেবে আমি তোমাকে এইভাবে জড়িয়ে ধরছিলাম। আমি আসলে বুঝতে পেরেছিলাম না যে তুমি। তো যাই হোক, ভালোই লাগছিল। কেন তোমার ভালো লাগে নাই? হ্যাঁ, আমারও তো অনেক ভালো লাগেছিল দুলাভাই। আরে এই জন্যই তো আপনাকে বলছি যে আপনি কবে আসবেন, আপনি আসেন না কেন, অনেক দিন হয়ে গেল। আর শোনেন, বুবু তো এখন মা হতে যাচ্ছে। তো এই একটা বছর আপনার তো ছুটি, এই একটা বছর কি করবেন? তো এই একটা বছর আপনি আমার সঙ্গে চলেন না। দেখেন, আপনি বেড়ানোর কথা বলে আমার এখানে এসে একটু আমাকে নিয়ে যান, অথবা দু একদিন থাকেন। আমার ভীষণ মন চাইছে জানেন আপনাকে পেতে। পুরা দিন সেদিন ভুল করে যে কেন আপনার ওই ডান হাতটা আমার ওখানে যায় চাপ দিল, আমার ভীষণ ভালো লাগছিল। আমি এটা ভুলতেই পারতেছি না জানেন। আপনি আসবেন কবে তাই বলেন, আমি নেব, আমাকে দিতে হবে। দুলাভাই প্লিজ, আপনি এরকম করবেন না। আমি আপনার দিকে পথ চেয়ে আছি, আর আপনি ওখানে যায় বুবুকে ভিটা বাজিয়ে চুপ করে বসে আছেন। এই আপনার লাগবে না? আপনারও তো লাগবে। এতদিন আপনি কি করবেন? একটা বছর আপনাকে আপনার ছুটি। এতদিন আপনি এইভাবে অনারে থাকা যেতে আমার মতো শালি থাকতে আপনি বসে থাকবেন কেন? আসেন না, আমাকে একটু সুযোগ দেন, আমি আপনাকে একটু সেবা যত্ন করি। দেখেন, বুবুর চেয়েও ভালো হবে, আমি সুন্দরভাবে আপনাকে আপ্যায়ন করতে পারবো। আমার ভীষণ নিতে ইচ্ছে করতেছে জানেন। আপনারা ওই যে পাশের রুমে যেদিন ইয়ে করলেন না, মানে একটা আওয়াজ আসলো, তো আমি ভাবছিলাম যে ওই বাড়ি মনে হয় কিছু একটা হয়েছে, গন্ডগোল হয়েছে। এইটা ভেবে চুপ করলাম, পরে যখন ভালো করে খেয়াল করলাম তখন দেখলাম যে দুলাভাই আর বুবু। তারপরে সকালে বুবুকে জিজ্ঞেস করেছিলাম, কিরে বুবু, এরকম করলি কেন? তখন বুবু আমাকে হেসে দিয়ে বলতেছে যে তোর দুলাভাই এত জোরে ইয়া করে আমি পাই না জানিস। সেদিন থেকেই জানেন দুলাভাই, আপনারটা আমার নিতে ইচ্ছে করতেছে, আপনাকে আমার পাইতে ইচ্ছে করতেছে, মনে হচ্ছে আপনাকে নিয়ে কোথাও দূরে ঘুরতে যাই, অনেক জায়গায় 3 দিন বাড়িতে না আসি। আপনি এটাই তো একটা সুযোগ চাই দুলাভাই। ও বাড়িতে ওই অবস্থায় আছে না, এখন তো সে আসতে পারবে না, সে অসুস্থ। আপনি সোজা শ্বশুর বাড়ি চলে আসেন, এসে আমার সঙ্গে 2-1 দিন একটু সময় দেন না। কবে দেবেন আমাকে বলেন না, আমার ভালো লাগছে না। শুনেছি আপনারা ওইটা অত বড় মোটা নাকি, ফাইন। আপনার সঙ্গে জানেন আমার বেড়াইতে ইচ্ছে করতেছে, ওইটা নিতে ইচ্ছে করতেছে। আসেন না দুলাভাই, আমি না আপনার শালি। আপনার মতো দুলাভাই থাকতে আপনার এই টসটসি শালি এত কেন কষ্ট করবে, এইটা আপনি বলেন আমাকে। আপনার মতো দুলাভাই থেকে আমার লাভ কি বলেন? আপনি আসেন প্লিজ। আরে আমি যাব কেন? তুমি তোমার বুবুকে দেখতে চলে এসো আমাদের বাড়িতে। দুলাভাই, ওখানে যদি আমি যাই তাহলে কি আর বুবু তোমার সঙ্গে আমাকে এটা করতে দেবে? দেখো রোমা, তোমার বুবু দেবে কি না দিবে সেটা বড় কথা না। তোমরা দুইটা বোন একটা দিন একটা জায়গায় থাকোই না, আমিও থাকবো তোমাদের পাশে। দুই বোনকে না হয় একদিনে একসাথেই একটা দিন ইয়ে করে দেখবো, হ্যাঁ? কেমন হবে বলো? ওরে সি, দুলাভাই কি বলেন এইসব? লজ্জা লাগে না মনে হয় আপনার? হ্যাঁ, এসব কথা বলতে। আমি না আপনার শালি, আর ওটা আমার বড় বোন। ওর সামনে আমি আপনার সঙ্গে এরকম আচরণ করতে পারি কখনো? আপনি বলেন। তার সে বলতেছি কি, 1 কেজি মিষ্টি হাতে করে শ্বশুর বাড়ি চলে আসেন। তারপর এখানে তো ছোট বউ আছে, চিন্তা করেন কেন আপনি এত? আমি আছি না, আমি সব কিছু আপনার শুনেছি বুবুর কাছ থেকে। আপনার ওইটা নাকি অনেক মোটা বড়। আমি শুনেছি, সেদিন থেকেই তো আমার ভারী ইচ্ছে করতেছে আপনার সঙ্গে কথা বলতে, আপনাকে দেখতে জানেন। আমার ওইটা নিতেই হবে। দুলা ভাই প্লিজ, আপনি আমাদের এখানে এসে 2টা রাত অথবা 1টা রাত থাকেন না। দেখেন, আমি যে ঘরে ওই যে পড়াশোনা করি থাকি, আম্মুরা ওইটা মাইন্ড করবে না, আমরা গল্প করতে করতেই হয়ে যাবে।
এসে আমাকে একটা দুইটা দিন আপনি দেন না, আমার দারুণ ভাবে নিতে ইচ্ছে করতেছে। আমি কি করে যে আপনাকে আপ্যায়ন করব, কি করে যে পাবো কাছে, এটা আমার সবসময় মাথার মধ্যে একই কথা কাজ করতেছে জানেন। আপনি আসেন না দুলা ভাই, প্লিজ কালকে আসেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, কালকে আসা যাবে, তোমার বউর সঙ্গে দেখি এ বিষয়ে কথা বলি। আর শোনো রোমা, তুমি আমার শাশুড়িকে বলো যে তোমার জামাই আসতেছে, মানে শাশুড়ি যেন ভালো মন্দ একটু রান্না করে রাখে। আর শোনো, আমি এসে কিন্তু 2 দিন থাকবো না, একটা রাত থাকবো। তোমার যেহেতু এত ইচ্ছা, তোমার ইচ্ছাটা আমি পূরণ করে দিয়ে আসবো। পারবে তো তোমার বউর মতো? নাকি ওই রকম তোমার বউ যেভাবে শব্দ নাকি তুমি শুনছিলে পাশের রুম থেকে, ওই রকম করবে না তো আবার? হ্যাঁ। আরে দ্যাট শত কষ্টে হলো মুখ বুঝে সহ্য করে যাব। তবুও তো বউর মতো এভাবে আমি চিল্লাবো না, কেন চিল্লাবো? হ্যাঁ, আমার ভালো দুলা ভাই না, আরে সে আমাকে আদর আপ্যায়ন করবে, আমি তাকে আদর যত্ন করব, মা রান্না বান্না করবে, ভালো মন্দ একটু রান্না করে খাওয়াবে, আমি সেটা আপনাকে তুলে তুলে গালে তুলে খাওয়াই দিব। তারপরে রাত আসলে আমারটা আমি বুঝে নেব। তো আপনি কত বড় পারদর্শী হয়েছেন, হ্যাঁ? বুবুকে নরম সরম পেয়ে এতদিন এইভাবে চলতেছে, আমার কাছে ওটা চলবে না। আমি আমি যেভাবে পারবো, আমার যেভাবে হবে আমি সেভাবেই নেব। আমি কখনো কোনো কিছু মানে জুলুম বা ওই সমস্ত কঠিন করে দেখি না। আমি আমি সহজ যেটা হয় সেভাবেই নেব। আপনাকেই দেখে ছাড়বো, যে দেখবো আপনি কিভাবে কি করেন। খুব বাহাদুরি দেখান তাই না? আজকাল ডিজিটাল যুগ, এই যুগের ছেলেমেয়েরা শোনেন দুলা ভাই অনেক অগ্রসর। এই মোবাইল দেখে ইন্টারনেটের দুনিয়ায় অনেক কিছু অভিজ্ঞতা এই বিষয়ে অ্যাডভান্স। তারা বিয়ে শাদী না করুক, কিন্তু এই বিষয়ে অ্যাডভান্স। আপনি আমাকে ফেলে যেতে পারবেন না। আপনার সঙ্গে আমার হার জিত থাকলো যান বাজি। আপনি সুন্দরভাবে আমাকে এ, আপনার যত ইচ্ছা আপনি চালিয়ে যাবেন, দেখবো কে হারে কে যেতে। আপনার সঙ্গে আমার থাকলো। শোনেন, আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আমাকে কথা দেন দুলাভাই, প্লিজ। লক্ষ্মী সোনা আমার, আপনি আর একটা রাত থাকবেন আমার বাড়িতে। দেখুন আমার ভীষণ ইয়ে উঠছে, মানে আমার আপনার থেকে নিতেই হবে এক কথা। আপনি কি করবেন আমি জানি না, মানে প্রয়োজনে আপনি আমার রুমে ঘুমাবেন, মাকে আমি ম্যানেজ করবো। শালিদের লোয়া ভাই এক রুমে থাকলে কি হয়, সেটা আমি মাকে ম্যানেজ করবো। আব্বু তো আর বাড়িতে নেই, মা ওটা কিছু বলবে না। সারা রাত হবে, কিন্তু সারা রাত নেবো আমি জানেন। আমার খুব ইচ্ছা আপনাকে তো মানে সুন্দরভাবে একটু আপ্যায়ন করার সুযোগ দেন না দুলা ভাই। আরে বউ তো একটা বছর, সেটা আপনাকে মানে কাছেই ইয়ে করতে দেবে না। তো অতদিন মাঝে মধ্যে আপনি শ্বশুর বাড়িতে বেড়ানোর নাম করে এসে, এই যে ছোট বউ আছে না, হ্যাঁ, রোমা আছে না, রোমার কথা মনে করে চলে আসবেন। আর একটাবার এসে ঘুরে যান না, দেখেন না আপনার মুখে কত স্বাদ লাগে। আপনি তো শ্বশুর বাড়ি খাওয়া খালেনি না, একটাবার এবার নতুন করে এসে খেয়ে দেখেন, কত যে ভালো লাগবে আপনার। আপনার বারবার আসতে মন চাইবে শ্বশুর বাড়ি, শাশুড়ি হাতের নতুন রান্না খাইতে, শালি সুন্দর আদর আপ্যায়ন নিতে, বুঝতে পারছেন? আপনাদেরকে আমি সেই সালে দেখেন না, আপনার বউটা যেরকম স্বাস্থ্য মাস্টার মোটা তাজা উঁচু লম্বা, আমিও তো ওই সেম ওই রকমই। এই জন্য তো সেদিন সন্ধ্যার সময় ছাদের উপরে থেকে আমার আপুকে মনে করে আমাকে জড়িয়ে ধরছিলেন, মনে আছে আপনার? হ্যাঁ, আর সেদিন থেকেই তো আপনাকে আমি এইভাবে দিনের পর দিন কল্পনায় আঁকছি। আর বুবুর কাছ থেকে যখন শুনতে পেরেছি যে আপনি সুন্দরভাবে ইয়ে করেন, বুবুর নাকি ওইটা বেশি হয়ে যায়। আর সেদিন থেকেই আমি এরকম পুরুষ খুঁজছি, যে আসলে এইরকম জীবন পুরুষের তো কারোর জীবনে দরকার। এটা আপনি একটা সুপুরুষ, কারণ আপনার মধ্যে বাহাদুরি, আপনার চলাফেরা, আয় রোজগার করা, তারপরে সব মিলে আপনি বউকে সুখে করেছেন। আর আমারও এরকমই যেন হয় দুলা ভাই, প্লিজ। যতদিন আমার বিয়ে শাদী না হয় আর বউ যতদিন এরকম অসুস্থ থাকে বাসায়, অতদিন আপনি আমার কাছে আসবেন। দেখেন আমার আর ভালো লাগতেছে না। আপনি আগামীকালকে চলে আসেন, মাকে আমি সবকিছু বলে রাখতেছি। আর কথা কিন্তু ওইটাই, 2টা রাত থাকবেন, এক রাতে আবার হবে না। ওই এক রাতে 2-3 বার হবে, তারপরে পরের দিন আপনি চলে যাবেন। আর আমি বাড়িতে বসে কান্নাকাটি করবো, আর বুবুকে নিয়ে আপনি ওইদিকে বাজারে থাকবেন, তাই না? প্রয়োজনে আমি আপনার সঙ্গে ওখানে যাবো, যে দূরাত থেকে আসবো। বউ তো রান্না কর না, রান্না বান্না করে আপনাকে খাওয়াইতে পারতেছে না, তার অসুবিধা। আমি একটু সংসারের কাজকর্ম করি, একটু আগাই দিয়ে যাবো, আমার বুবু না। হ্যাঁ রুমা, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আর আমাকে বোঝানো লাগবে না। ওই তোমার বউর মতো তোমার ওই ভিটা বাঁধার শখ হয়েছে। ঠিক আছে, যাও যাও, তোমার ইচ্ছা আমি পূরণ করব। আমি আগামীকালকেই তোমাদের বাড়িতে আসতেছি। এসে তোমার কি করার লাগে সেটা আমি দেখতেছি। কত তোমার ইয়ে হয়েছে, ওই ভিটা বেঁধেই দিয়ে আসবো না। তো ঠিক আছে, রাখি এখন।
আচ্ছা দুলাভাই, রাখেন তো, ভালো থাকেন, বুবুর যত্ন নিন। আর আগামীকালকে কিন্তু আসতে বলবেন না, আমি মাকে বলে রাখতেছি। আল্লাহ হাফেজ। ওকে, বাই। তো বন্ধুরা, আমার দুলাভাই আর আমার সঙ্গে এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।